Oppo যেরকম এই ধরনের সস্তা ফোন বানায়, Oppo কিন্তু এই ধরনের লাখ টাকার ফ্ল্যাগশিপ ফোনও তৈরি করে। বাংলাদেশে এই ফ্ল্যাগশিপ ফোনগুলো খুব বেশি একটা জনপ্রিয় না, অনেকে হয়তো Oppo Find X সিরিজ নামটাও শুনেন নাই, যার কারণে আপনাদের সাথে নতুন একটা ডিভাইস পরিচয় করিয়ে দিতে আনলাম। এটা হচ্ছে Oppo Find X8 ফোন, যেটা আজ থেকে আরো 6 মাস আগে মার্কেটে আসে। এটা কিন্তু একটা Oppo লাখ টাকার ফোন। হ্যাঁ, Oppo লাখ টাকার ফোন তৈরি করে। তো এই ধরনের Oppo লাখ টাকার ফোনগুলো কারা কিনে কিংবা কারা কিনবেন সেটাই জানাবো আজকের ভিডিওতে। লাস্ট বেশ কিছুদিন ধরে Oppo Find X এই ফোনটাকে আমি আমার পার্সোনাল ডেইলি ড্রাইভার হিসেবে ইউজ করতেছি, আমার ইউজার এক্সপিরিয়েন্সটাও আপনাদের সাথে শেয়ার করব। তার আগে বলে নিই যে আপনি যদি এই ধরনের ইউনিক কোনো ডিভাইস বাংলাদেশ থেকে কিনতে চান তাহলে অবশ্যই চোখ রাখতে পারেন গ্যাজেটম্যানের ফেসবুক পেজে। গ্যাজেটম্যানের ফিজিক্যাল শপ রয়েছে যমুনা ফিউচার পার্কে। তাছাড়াও বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনি যে কোনো ধরনের ইউনিক প্রোডাক্ট কিন্তু তাদের কাছ থেকে পারচেজ করতে পারেন। তাদের ব্যাপারে সকল কিছু ডিটেইল থাকছে ডেসক্রিপশন বক্সে। আমার অনেক বছরের ইচ্ছা ছিল যে Oppo Find X সিরিজটা একবার ট্রাই করে দেখার জন্য যে এটার এক্সপিরিয়েন্সটা কেমন হয়। Oppo যখন Find X3 বা 4 যে ফোনটা আছে, মানে আইফোনের যেই মানে ক্যামেরা লেআউট সেরকম একটা ফোন মেবি আনছিল, আমি ছবিটা এক জায়গায় দিয়ে দিব তাহলে বুঝতে পারবেন যে আমি কোন ফোনটার কথা বলতেছি। ওই ফোনটা আসার পরেই আমার কাছে মনে হচ্ছিল যদি ফোনটা ইউজ করে দেখতে পারতাম কি অবস্থা, যে Oppo ফ্ল্যাগশিপ ফোনগুলো আসলে কেমন হয়। কিন্তু তখন আর সুযোগ হয় নাই, বাট এবার Find X8 যে ফোনটা সেটা ইউজ করার সুযোগ হয়েছে এবং আমার ইউজার এক্সপিরিয়েন্সটা ভালোই ছিল বলতে পারেন। কিন্তু ক্যামেরা নিয়ে আমি যেই ধরনের এক্সপেকটেশন রাখছিলাম সেইটা আমার কখনোই পূরণ হয় নাই। যেটা একটা লাখ টাকার ফোন, এটা থেকে অনেক ভালো ভিডিও পাবো, ছবি পাবো, কিন্তু ওই বিষয়টা ওইভাবে এই ফোনটা ফুলফিল করতে পারে নাই। বাই দ্য ওয়ে, এইগুলো নিয়ে আমরা একটু পরে কথা বলবো। তার আগে কথা বলি এটা ডিজাইন নিয়ে। আপনি যদি এটা ডিজাইন দেখেন তাহলে একদমই মিলে যাবে হচ্ছে Vivo X200 Pro কিংবা X200 Pro Mini যে ফোনটা রয়েছে সেটা। অনেকেই পিছন থেকে দেখে বলতেছিল যে এটা কি X200 Pro। এটা X200 Pro না, এটা হচ্ছে X8। এটা হচ্ছে Oppoর ফোন, এটা Vivoর ফোন না। তার উপরে এইদিকে যখন অ্যালার্ট স্লাইডার দেখে অনেকেই জিজ্ঞেস করতেছিল এটা কি OnePlus এর ফোন, তখন আবার বলতেছিল যে না ভাই এটা OnePlus এর ফোন না, এটা হচ্ছে X8, এটা Oppoর ফোন। তো এই ফোন নিয়ে প্রচুর পরিমাণে কনফিউশন। এটা ডিজাইন এক একজনের কাছে ভালো লাগবে, এক একজনের কাছে ভালো লাগবে না। আমার কাছে পার্সোনালি ডিজাইনটা ভালোই লাগছে, বাট একটা প্যারার বিষয় হচ্ছে যে এই ক্যামেরা বামটা এত বেশি বড় যে ফোনটা যখন আপনি হাতে ভাবে ধরবেন তখন বারবার হচ্ছে আঙুল ক্যামেরা বাম্পে চলে যাচ্ছিল এবং ক্যামেরা লেন্সের উপরে বারবার হচ্ছে যে আপনার ফিঙ্গারপ্রিন্ট বসে যাচ্ছিল। এই কারণে হচ্ছে যখন আপনি ক্যামেরা দিয়ে ছবি তুলতে যাবেন আপনাকে বারে এটা হচ্ছে যে মুছে নিতে হয়। এটা খুবই বিরক্তিকর ছিল। এটাকে বারবার যতই ক্লিন করেন না কেন এটা আবারও দেখা যাচ্ছে ফিঙ্গারপ্রিন্ট পড়ে যাচ্ছে। তো এত বেশি ক্লিন করার পরে দেখা যাবে যে এটার উপরে যে লেন্সটা রয়েছে সেই লেন্সের মধ্যে স্ক্র্যাচ পড়ে যাবে খুব ইজিলি। এটা বড় একটা প্যারার কাজ যে লাখ টাকার ফোনের মধ্যে খুব ইজিলি স্ক্র্যাচ পড়ে যাবে। এই ফোনটার ব্যাক সাইড এবং ফ্রন্ট সাইডে কিন্তু কর্নিং গরিলা গ্লাস 7i এর প্রোটেকশন থাকছে। আর এর যে ফ্রেমটা রয়েছে সেটা একটা অ্যালুমিনিয়ামের ফ্রেম। আর এই সময়ে ট্রেন্ডি ফ্রেম হচ্ছে যে ফ্ল্যাট ফ্রেম। এটা তো ফ্ল্যাট ফ্রেম থাকতেছে, কিন্তু এটা ফ্ল্যাট হওয়ার ফলেও কিন্তু হাতে নিতে খুবই কমফোর্টেবল ফিল হয়, কারণ হচ্ছে এর যে এজগুলো রয়েছে সেটা অনেকটাই রাউন্ডেড টাইপের, যার কারণে হাতে নিতে যেই আইফোনের যে প্যারাটা হয় হাত কেটে যাচ্ছে এরকম লাগে। তো এটার মধ্যে আপনাকে এই প্যারা অ্যাটলিস্ট খেতে হবে না। এই ফোনটা সামনের দিকে তাকালেই কিছুটা আইফোন ফিল দিচ্ছিল, কারণ এটা ডিসপ্লেটা কিছুটা দেখতে আইফোনের মতো। এই জায়গায় ডিসপ্লে হিসেবে পাচ্ছেন 6.59 ইঞ্চির একটা অ্যামোলেড ডিসপ্লে, যেখানে 1 বিলিয়ন কালার সাপোর্টের পাশাপাশি HDR10+ এর সাপোর্ট পাচ্ছেন। আর হচ্ছে এটার মধ্যে অবশ্যই 120 হার্জের রিফ্রেশ রেট থাকতে হবে। লাখ টাকার ফোন, এটা আইফোন না। আইফোনের বেস ভেরিয়েন্ট হলে হয়তো চিন্তা করা লাগতো যে 60 হার্জের ডিসপ্লে পাবেন কিনা। আর এই ডিসপ্লের পিক ব্রাইটনেস 4500 নিটস, যার কারণে ডিরেক্ট সানলাইটে ইউজ করতে গেলে ব্রাইটনেস নিয়ে অ্যাটলিস্ট প্যারা খাওয়া লাগে না। কিন্তু চাইনিজ ফোনগুলো যেগুলো রয়েছে সেগুলোর মধ্যে 4000 কিংবা 6000 নিট পিক ব্রাইটনেস ইউজ করতেছে। আর তার পাশেই স্যামসাং মাত্র 2500 কিংবা 2600 নিট পিক ব্রাইটনেস ইউজ করতেছে তাদের ফ্ল্যাগশিপ ফোনে। সাইড বাই সাইড যখন দেখা যায় যে আমরা আউটডোরে ইউজ করতে যাই তখন ডিসপ্লের ব্রাইটনেস সিমিলার থাকে। তো এত বেশি নাম্বার গেম খেলাটা মনে হয় চাইনিজ কোম্পানিগুলো একটু বেশি খেলে। তো এইটা নিয়ে আর কোনো ধরনের কমপ্লেন আমি করতে চাই না। ডিসপ্লের কোয়ালিটির কথা যদি বলি তাহলে একটা ফ্ল্যাগশিপ ফোন থেকে আমরা যেরকম ডিসপ্লে আশা করে থাকি এটার মধ্যেও সেমভাবে একটা ফ্ল্যাগশিপ ডিসপ্লে ইউজ করা হয়েছে। ডিসপ্লের এক্সপিরিয়েন্স এক কথায় অসাধারণ ছিল। আপনারা হয়তো সবাই জানেন যে আমি পার্সোনালি এই ধরনের ফ্ল্যাট ডিসপ্লে বেশি পছন্দ করি। কার্ভ ডিসপ্লে আমার কাছে এতটাও ভালো লাগে না, যার কারণে এই ডিসপ্লেটা একটু বেশি ভালো লাগতেছিল। এই সময় এসে প্রত্যেকটা ফোন কোম্পানি কিন্তু তাদের ফ্ল্যাগশিপ ফোনগুলোতে ক্যামেরার দিকে বেশি ফোকাস দিয়ে থাকে। Oppoর যে X8 ফোনটা রয়েছে এটাও ক্যামেরা সেন্ট্রিক একটা ফোন, এবং রিসেন্টলি যে ফোনটা আসছে X8 আলট্রা সেটাও ক্যামেরা সেন্ট্রিক ফোন, এবং সেটা কিন্তু মার্কেট কাঁপাবে আমার কাছে যেটা মনে হচ্ছে। তো সেটা নিয়ে কথা না বলে এটা নিয়ে কথা বলা যাক। এর ব্যাক সাইডে তিনটা ক্যামেরা ইউজ করা হয়েছে। তিনটা ক্যামেরা ইউজ করা হয়েছে। তিনটা ক্যামেরায় কিন্তু 50 মেগাপিক্সেলের, আর এর ফ্রন্ট সাইডে 32 মেগাপিক্সেলের একটা সেলফি ক্যামেরা। Oppoকে আমরা সবসময় ট্রল করি হচ্ছে যে ছবি তোলার সময় আটা ময়দা মেরে দেয়, আমার মতো কালো মানুষজনকেও সুন্দর করে ফেলে। এই জিনিসটা নিয়ে সবাই ট্রল করলেও এই ধরনের ফ্ল্যাগশিপ লাখ টাকার ফোনের মধ্যে এই ট্রল করার সুযোগটা নাই। এর মেইন লেন্সের ছবিগুলো যদি দেখেন ছবি খুবই শার্প এবং ডিটেল ছিল, এবং ডাইনামিক রেঞ্জও কিন্তু অনেক বেশি ভালো ছিল। আমি প্রথমে এই ফোনটা নিয়ে ভাবছিলাম
যে এটা দিয়ে যখন ছবি তুলবো ছবি অনেক বেশি স্যাচুরেটেড এবং অনেক বেশি ওভার কন্ট্রাস্টি ছবি দিবে, মানে প্রচুর কালারফুল ছবি থাকবে, ওপ্পো থেকে এরকম ছবি আমরা পাবো। কিন্তু এই ফোনটা যখন আমি ইউজ করি ছবি তোলার সময় দেখলাম যে মোটামুটি ক্লোজ টু ন্যাচারাল ছবি দেওয়া ট্রাই করতেছে এবং এটা থেকে মোটামুটি অবাক যে ওপ্পো এই ধরনের ছবি দিচ্ছে। যারা মোটামুটি ন্যাচারাল ছবি পছন্দ করেন তাদের কাছে এটার ছবি অনেক বেশি ভালো লাগবে। আর তার থেকে বড় বিষয় হচ্ছে যে এর মেইন লেন্স থেকে যখন আপনি এর টেলিফোটো লেন্সে শিফট করবেন কিংবা আলট্রাওয়াইডে শিফট করবেন আপনি সিমিলার একটা কালার দেখতে পাবেন। এতে যে আলট্রাওয়াইড লেন্সটা ইউজ করা হয়েছে সেটা দিয়েও খুবই শার্প এবং ডিটেল ছবি পাচ্ছিলাম, মানে মেইন লেন্স থেকে আলট্রাওয়াইডের ডিফারেন্সটা খুব বেশি না। দেখা যায় যে নর্মালি একটা ফোনের মধ্যে যখন মেইন লেন্সটা অনেক বেশি ভালো হয়ে থাকে আলট্রাওয়াইড দিয়ে ছবি তুললে ডিটেল কমে যায়, শার্পনেস কমে যায়, কিন্তু এই ফোনটার মধ্যে এই ধরনের কোনো ডিফারেন্স আমি খুঁজে পাই নাই। আর এতে থাকা 3x টেলিফোটো লেন্সটা দিয়েও খুবই সুন্দর শার্প এবং ডিটেল ছবি পাচ্ছিলাম এবং ওইটার ডাইনামিক রেঞ্জও খুবই ভালো ছিল এবং কালারটাও কিন্তু ক্লোজ টু ন্যাচারাল রাখতেছিল। কালার খুব বেশি স্যাচুরেটেড করে না, একদম যে বেশি ন্যাচারাল করে মানে একদমই মাটি করে দেয় ওরকম কোনো কিছু করে না, কালারটা খুবই দেখতে সুন্দর ছিল। তারপর যদি পোর্ট্রেট ছবির দিকে আসেন তাহলে এই জায়গায় কিন্তু 3টা ফোকাল লেন্থে পোর্ট্রেট ছবি তোলা যায়, 1x 2x এবং 3x। আমি শিওর না যে এটাতে 3x টেলিফোটো লেন্স রেখে কেউ 1x এবং 2x দিয়ে ছবি তুলবেন কিনা। যদি আপনার ফোকাল লেন্থ অনেক বেশি টাইট হয়ে যায় তাহলে হয়তো 2x দিয়ে আপনি তুলতে পারেন। এর 2x এবং 3x নিয়ে যদি কথা বলি তাহলে দুইটাই কিন্তু খুবই ভালো ছবি দিচ্ছিল, কিন্তু আমার কাছে পার্সোনালি একটা লাখ টাকার ফোন থেকে যেরকম পোর্ট্রেট ছবি পাওয়ার ইচ্ছা ছিল কিংবা এটা থেকে আমি ভাবছিলাম যে অনেক ভালো পোর্ট্রেট ছবি পাবো, আমার কাছে মনে হয় যে এতটা ভালো ছবি দিতে পারতেছে না। আপনাদের কাছে দেখেন যে এই ছবিগুলো কেমন লাগে। আমার এক্সপেকটেশনটা আরেকটু বেশি ছিল যে আরেকটু বেশি শার্প এবং ডিটেল ছবি পাবো। ওপর যে জাতিগত অভ্যাস যে ফেসটাকে স্মুথ করে দেয় এই লাখ টাকার ফ্ল্যাগশিপ ফোনটার মধ্যে এই ধরনের কিছু অভ্যাস আমি খুঁজে পেলাম, যে যখন আপনি পোর্ট্রেট ছবিগুলো তুলবেন তখন দেখবেন যে আপনার ফেসটাকে একটু বেশি ব্রাইট করে ফেলতেছে এবং ফেসটাকে একটু স্মুথ করে দিতেছে। এই জায়গায় বিউটিফিকেশন অফ করে দিয়েছি তারপরেও এই প্রবলেমটা পেয়েছি। এটা থেকে যদি একদমই ট্রু ন্যাচারাল কালার পাওয়া যেত কিংবা ডিটেল একদমই ঠিকঠাক থাকতো তাহলে আমার কাছে মনে হয় যে পরবর্তীতে আপনি এডিট করে এটাকে আরেকটু বেশি ফিক্স করতে পারবেন। কিন্তু অনেকেই আছে যারা হচ্ছে যে একটু স্মুথনিং পছন্দ করে থাকেন এবং ওপর কালারটা যদি আপনার কাছে ভালো লাগে তাহলে এটা একবার ট্রাই করে দেখতে পারেন। আর 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা ছবিও অনেক বেশি সুন্দর ছিল, খুবই শার্প এবং ডিটেল ছবি দিতে পারে এবং ডাইনামিক রেঞ্জও ভালো ছিল। সেমভাবেই এর মেইন লেন্সটার মতো এর যে ফ্রন্ট ক্যামেরাটা রয়েছে সেটা দিয়েও মোটামুটি ন্যাচারাল ছবি পাওয়া যায়। এটাতেও কিন্তু খুব বেশি একটা মানে স্যাচুরেটেড ছবি দেয় না, আপনার ফেস টোন যেরকম ঠিক এইভাবে কিন্তু ফেস টোনটা রাখতে পারে। কিন্তু পোর্ট্রেট ছবির ক্ষেত্রে দেখা যায় যে সেমভাবে ব্যাক সাইডের ক্যামেরার মতো ফ্রন্ট সাইডের ক্যামেরাটাও একটু ফেসটাকে স্মুথ করে দেয় এবং এইচ ডিটেক্ট নিয়েও আমার একটু কমপ্লেন আছে যে একটা লাখ টাকার ফোন থেকে আরেকটু ভালো এইচ ডিটেক্ট আমরা কিন্তু পেতে চাই। দেখা যায় যে যখন সূর্যের অপোজিট থেকে ছবি তোলা যায় তখন খুব বেশি একটা ডাইনামিক রেঞ্জটাকে কন্ট্রোল করতে পারে না, এই ধরনের টুকটাক কিছু ইস্যু খুঁজে পেয়েছি। এই ধরনের ফোন থেকে যেরকম আমরা বেস্ট লেভেলের ছবি আশা করে থাকি এটা থেকে কিন্তু ভালো ভিডিও আশা করে থাকি। তো এটার ভিডিওর কি অবস্থা চলুন একটা স্যাম্পল দেখে আসি, তাহলে আইডিয়া করতে পারবেন যে X8 এই ফোনটা থেকে আপনারা কেমন লেভেলের ভিডিও পাবেন। এটা হচ্ছে Oppo Find X8 এর আলট্রাওয়াইডের ভিডিও। আলট্রাওয়াইড দিয়েও কিন্তু 4K 60fps ভিডিও রেকর্ড করা যায়। তার থেকে ভালো ব্যাপারটা হচ্ছে যে এটা দিয়ে যখন আপনি আলট্রাওয়াইডের ভিডিও করবেন সেম টাইমেই কিন্তু আপনি চাইলে মেইন লেন্স এবং 3x যে অপটিক্যাল জুম লেন্স টেলিফোটো লেন্সটা আছে সেটাতেও চাইলে শিফট করতে পারবেন। তো আলট্রাওয়াইড যদি হাতে রেখে ভিডিও করেন এরকম একটা ভিডিও পাবেন। আর যদি আপনি চান এটাকে আপনি জুম করবেন তাহলে এই যে দেখেন আমি যে এখন মেইন লেন্সে শিফট করছি এবং এটা থেকে যদি চাই তাহলে টেলিফোটোতে শিফট করতে পারবো। তার থেকে ভালো ব্যাপার হচ্ছে যে এটা দিয়ে যখন আপনি ভিডিও করবেন তখন চাইলে কিন্তু আপনি শিফট করতে পারবেন এবং এর লেন্স সুইচিংটাও কিন্তু অনেক বেশি স্মুথ ছিল। যে দেখেন যে লেন্স সুইচিং কিন্তু অনেক বেশি স্মুথ, অ্যান্ড্রয়েডে কিন্তু নর্মালি এত বেশি স্মুথ হয় না। আর আপনি এটা দিয়ে ভিডিও করা অবস্থায় কিন্তু 18x পর্যন্ত ডিজিটালি জুম করতে পারবেন। আমি যদি একটু জুম করে দেখাই, এই হচ্ছে এটার আলট্রা ওয়াইড এবং জুম করার পরে যদি আপনি 18x জুম করেন তাহলে এই যে এরকম একটা জুম রেজাল্ট পাবেন। তো আমার কাছে পার্সোনালি এটার ভিডিও ভালোই মনে হয়েছে। Oppo Find X8 এই ফোনটার মধ্যে এসওসি হিসেবে ইউজ করা হয়েছে একটা মডনটেক এসওসি, মিডিয়াটেকের এসওসি। আপনারা যারা মডনটেক নামে চিনতেন মিডিয়াটেককে তারা কিন্তু আর এখন মডনটেক নাই, তারা এখন যে ফ্ল্যাগশিপ ফোনগুলো রয়েছে সেগুলোর মধ্যে খুবই ভালোভাবে কুপাইতেছে। আপনারা হয়তো Vivo X200 Pro যে ফোনটা রয়েছে সেটার ব্যাপারে অলরেডি জেনে গেছেন যে এটা কতটুকু পাওয়ারফুল এবং কতটুকু ভালো ক্যামেরা ক্যাপাবিলিটি দেখাইতে পারছে। মার্কেটে মোটামুটি আইফোন এবং S25 আলট্রাকে নাকানো জুবানো খাওয়াইতেছে। তো সেই জায়গায় এসে এইটার মধ্যে কিন্তু এসওসি হিসেবে ইউজ করা হয়েছে MediaTek Dimensity 9400 3 ন্যানোমিটার আর্কিটেকচারের একটা চিপ, যেটা খুবই পাওয়ারফুল। স্ন্যাপড্রাগন 8 এলিটের সাথে খুব ভালোভাবেই কম্পিট করতে পারে, কোনো অবস্থাতেই কিন্তু কমতি নাই এটার মধ্যে। এটা থেকে আপনি টপ লেভেলের পারফরমেন্স পাবেন, আপনি যে কোনো ধরনের গেম খুবই স্মুথলি প্লে করতে পারবেন। পারফরমেন্স নিয়ে একবার আপনাকে চিন্তা করতে হবে না যে এটার পারফরমেন্স কেমন হবে, পারফরমেন্স হবে একদমই মাখন লেভেলের। যার কারণে ভাবলাম যে এই ভিডিওতে পারফরমেন্স নিয়ে খুব বেশি একটা কথা বলার দরকার নাই। এই ফোনটাকে পাওয়ার দিচ্ছে 5630 mAh এর একটা সিলিকন কার্বন ব্যাটারি। এই ফোনটা মোটামুটি মোটাই বলা চলে, খুব বেশি একটা স্লিম না এবং মোটামুটি বড় সড়ো এই ফোন। তো এই ফোনটার মধ্যে যেহেতু সিলিকন কার্বন ব্যাটারি ইউজ করা হয়েছে এটার মধ্যে চাইলে কিন্তু 6000 mAh ব্যাটারি ইউজ করা যেত, মানে এটার বডি সাইজ দেখে যেটা মনে হচ্ছে আমার কাছে অ্যাটলিস্ট 6000 mAh কিন্তু ইউজ করতে পারতো। কিন্তু এটার মধ্যে যে 5630 mAh এর ব্যাটারি ইউজ করা হয়েছে এটা থেকে খুবই ভালো ব্যাটারি ব্যাকআপ পাচ্ছিলাম। এই ফোনটা স্ক্রিন অন টাইম এখনো অ্যাভারেজলি 8 থেকে 9 ঘন্টা পাচ্ছিলাম। যেহেতু এটা একটা ইউজড ফোন, এটা হয়তো বা 3-4 মাস ইউজ হয়েছে, তো সেই জায়গায় এসেও কিন্তু খুবই ভালো ব্যাটারি ব্যাকআপ পাচ্ছিলাম। ব্যাটারি ব্যাকআপ নিয়ে কোনো অবস্থাতে কমপ্লেন করার সুযোগ নাই। আমরা কিন্তু ভিডিওর অলমোস্ট শেষ পর্যায়ে চলে আসছি। তো ফাইনালি এখন কথা হচ্ছে যে এই ফোনটা অ্যারাউন্ড 80,000 টাকা এখন ইউজড মার্কেটে পাওয়া যাচ্ছে। নতুন কিনতে গেলে অবশ্যই লাখ টাকা গুনতে
হবে। তো এত টাকা দিয়ে এই ফোনটা আপনি কিনবেন কিনা? এক কথায় যদি বলি তাহলে বলবো যে এই ফোন কেনা কোনো অবস্থাতেই ঠিক হবে না, কারণ 80,000 টাকা দিয়ে এখন S24 আলট্রা ইউজড পাওয়া যাচ্ছে। S24 আলট্রাকে রেখে এই ফাইন্ড X8 এই ফোনটা কেনার কোনো যুক্তিই আসে না। বাই দ্য ওয়ে একটা বিষয় এতক্ষণেও বলি নাই, সেটা হচ্ছে আমার হাতে যে ইউনিটটা রয়েছে এটা একটা চাইনিজ ভেরিয়েন্ট কিনলে অন্য লেভেলের একটা প্যারা খাবেন। তো যার কারণে আমি কোনো অবস্থাতে আপনাদেরকে এই ফোনটা অ্যাটলিস্ট রিকমেন্ড করি না। তো আপনারা পরবর্তীতে কোন ধরনের ইউনিক ফোন নিয়ে ভিডিও দেখতে চান এবং আপনার কোন ফোনটা ইউজ করার ইচ্ছা বেশি সেটা নিয়ে একটু কমেন্ট করতে পারেন, সেটা নিয়ে একটা ভিডিও দেওয়ার ট্রাই করবো। আমি আমার ইউজার এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করবো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।